আবহমান কাল ধরে বয়ে চলা বাংলার লোকসংস্কৃতির প্রধানতম অভিনয় মাধ্যম যাত্রাপালা। কবে, কোথায়, কখন, কিভাবে যাত্রার আত্মপ্রকাশ ঘটল এ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। যাত্রা সৃষ্টি রহস্যকে কেন্দ্র করে নানা মুনির নানা মত প্রচলিত রয়েছে। অনেকের ধারণা চৈতন্য যুগে নাম সংকীর্তন সহকারে পদযাত্রার অনুকরণে যাত্রা সৃষ্টি। 1509 খ্রিস্টাব্দে মতান্তরে 1539 নবদ্বীপে চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন এবং কখনো অভিনয় করেছিলেন রুক্মিণীর ভূমিকায়। এমনকি গৌড়ের রামকেলি গ্রামে কানাই নাটশালায় কৃষ্ণযাত্রা দেখে একদিন মূর্ছা গিয়েছিলেন মহাপ্রভু। অনেকের মতে দ্বাদশ শতকে কবি জয়দেবী যাত্রার শুভ সূচনা করেন। ডক্টর সুকুমার সেনের মতে কবি জয়দেবের গীতগোবিন্দমই বাংলা যাত্রা গানের আদিরূপ। এখানে কবি নিয়মিত মুখ্য ভূমিকায় অংশগ্রহণ করতেন এবং তার স্ত্রী পদ্মাবতী নারী চরিত্রে রূপদান করে নৃত্য গীতে অংশগ্রহণ করতেন। কবি জয়দেবের সময়ে যাত্রার শুভ সূচনা হলেও পরবর্তীকালে মহাপ্রভু শ্রী চৈতন্যের কালে ব্যাপক প্রসার এবং প্রচার ঘটে যাত্রার। চৈতন্য যুগে চৈতন্যদেবের লীলা আশ্রিত যেই সমস্ত কাহিনীর কথা আমরা জানতে পারি, তার মধ্যে ভক্তিরসের জোয়ার এনে দিয়েছিলেন তিনি। সেই ভক্তিরসের বিস্তারের মধ্য দিয়েই যাত্রা গান মাথা তুলে দাঁড়িয়েছিল বলে মনে করেন অনেকে। কিন্তু কিভাবে হলো চিৎপুরে যাত্রার এই রমরমা, কিভাবে বা তৈরি হলো চিৎপুরের এই যাত্রা জগৎ? এই ভিডিওতে দেখবেন চিৎপুরের পুরনো দিনের যাত্রাপাড়ার সেই ভিডিও। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই উত্তর কলকাতার চিৎপুর অঞ্চলে যাত্রা পার্টিগুলির রমরমা শুরু হতে থাকে। কোম্পানি বাগান কিংবা বিরন স্কোয়ার, অধুনা রবীন্দ্র কাননের বিপরীত দিকের ফুটপাতে পাশাপাশি এক একটি দলের গদিঘর, একতলা, দোতলা, তিনতলা আকাশচুম্বী প্রতিযোগিতা। কোনোটা ফুটপাথের ওপরে, কোনোটা ফুটপাথ থেকে ভেতরে ঢুকে ঘোরানো সিঁড়ি ভেঙে দোতলায়, চিলেকোঠা ছুঁয়ে আড়াই তলায়। রেস্টুরেন্টের কেবিনের মতন খুপড়ি ঘরে অনেক বিখ্যাত দলের গদি, ছিমছাম সাজানো গোছানো। সিঁড়ির বাঁকে বাঁকে তীরচিহ্ন সংকেত সহ দলের নাম অনুসরণ করে এগোতে থাকলে যেন এক একটি আলোকিত স্বপ্নরাজ্যের দরজা খুলে যায়। বিখ্যাত পেশাদার যাত্রা দলগুলির মধ্যে নট্য কোম্পানির গদিঘরটি চিৎপুরের যাত্রাপাড়ার সীমানা থেকে বিচ্ছিন্ন। বাকি ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশত দলের কার্যালয় গড়ে উঠেছে এই ব্যস্ত রাস্তার দুধারে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রতি দশকে নতুন নতুন দল তৈরি হয়েছে, বন্ধ হয়েছেও বহু দল। নতুন বাজার থেকে শুরু করে প্রায় শোভাবাজারের সীমানা ছুঁয়ে বিস্তৃত এই চিৎপুরের সীমানা। প্রতি বছর রথের দিন থেকেই যাত্রার বাজার সরগরম হয়ে ওঠে। বিজ্ঞাপন থেকে শুরু করে বায়না পর্যন্ত যাবতীয় জরুরি কাজের শুভ সূচনা হয় ওই রথের দিনে। প্রতিটি দলের গদিঘর নতুন করে সাজানো হয়, পুজো দিয়ে দলের অভীষ্ট দেবদেবীর বন্দনা করা হয়। নায়ক পক্ষের ভিড়ে জমজমাট গদিঘরে নতুন নতুন আয়োজন, গোলাপ জল, মিষ্টিমুখ, শরবত, ক্যালেন্ডার, একেবারে ত্রুটিশূন্য আয়োজন। নায়করা যৎসামান্য দিয়ে সেই দিনে দল বুক করে রেখে যান। কোনো কোনো দল তাদের মরশুমের ভাগ্যলক্ষ্মী পালার নতুন মহলা শুরু করেন। আগামী পালার প্রয়োজনীয় সাজ সরঞ্জাম কেউ কেউ কিনে রাখেন সেই সময়। রথযাত্রা থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত সমস্ত গদিঘরে প্রচণ্ড ব্যস্ততা। নায়ক পক্ষের ভিড় কখনো উপচে পড়ে সামনের ফুটপাতে, পাতা তুলে আর চেয়ারে। জলজল করে গদিঘরের দেয়ালে টাঙানোর নতুন পোস্টার, সাইনবোর্ডের নতুন ডিজাইন চকচকে চকচকে হয়ে ওঠে। সেক্রেটারিয়েটের টেবিলে পুরো কাচের নিচে শোভা পায় নতুন পালার নায়ক নায়িকা এবং চলচ্চিত্র শিল্পীর সঙ্গে প্রধান অভিনেতা অভিনেত্রীর আলোকচিত্র। সঙ্গে ঘরের মধ্যে শোভা পায় সোফা সেট, সেক্রেটারির জন্য আলাদা টেবিল, ক্যাশ কাউন্টার, ঘন ঘন টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ। গদিঘরে সারাক্ষণ অফিসের ব্যস্ততা। কোনো কোনো গদিঘর আবার দুভাগে বিভক্ত। অন্তত যে সমস্ত ঘরের জায়গা খুব প্রশস্ত বা লাগোয়া আলাদা ঘর আছে, একদিকে টেবিলে বসে থাকে দল পরিচালক, কোনো কোনো ঘরে তাকে সংযোজক বা ব্যবস্থাপকও বলে। পার্টিশনের ওধারে কিংবা এই টেবিলেরই এক প্রান্তে কাঠের চৌকিতে পুরো গদির ওপর বসে থাকেন সাধারণত মধ্যবয়স্ক বৃদ্ধ সরকারবাবু। এদের মধ্যে কেউ কেউ পূর্বযুগের স্ত্রী চরিত্রাভিনেতা, পরবর্তীকালে
হয় দল পরিচালক, না হলে দলের ড্রেস পোশাক দেখার দায়িত্বে। সামনে নিচু ডেস্কের ওপরে হিসেবের খাতা, চুক্তিপত্র, পাশের তাকে পোস্টার, ল্যাম্পশেড, হাতের নাগালের মধ্যে দেওয়ালে ঝোলানো বাংলা ক্যালেন্ডার। বায়না হলেই নির্দিষ্ট তারিখের ঘরে বড় করে লাগিয়ে দেন দাগ। ঘরের এক কোণের কাঠের কুলুঙ্গিতে সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মী ঠাকুরের ছোট প্রতিমা, মা কালী, শ্রীরামকৃষ্ণের বাঁধানো পট, মহাদেবের পট। সেখানে রোজ সকাল সন্ধ্যায় ধূপধুনা দেওয়া। সন্ধ্যায় জলে নীল অথবা হলুদ রঙের ডুম। বৃহস্পতিবারে গাঁদা, জবা বা গোড়ের মালা দেওয়া হয় ঠাকুরের গলায়। দু একটি ঘরে বাড়তি আকর্ষণ হিসেবে দেখা যায় দেশি বিদেশি নট নাট্যকারের ছবি। কাচের আলমারিতে নানান আসরে পাওয়া পুরস্কারের বহুমূল্য সামগ্রী, বাঁধানো প্রশংসাপত্র। একটি দলের দরজায় বেরোনোর পথে টানানো দুটি সিঁদুর রাঙানো পদতলের ছাপ। নায়করা আসেন বহু দূর দূর গ্রাম থেকে, কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিক্ষক বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। কোনো কোনো সময় নিজেরাই সরাসরি এসে যোগাযোগ করেন, না হলে চিতপুরের ঝানু দালালরা তাদের পাকড়াও করে নিয়ে আসে। বায়না হলে দলের কাছে তারা পান শতকরা হিসেবে দালালি। পালা বা অভিনেতাদের পরিচয় সম্বলিত নানা রঙের পরিচয়পত্র ঘোরে সেই সমস্ত ফোরেদের পকেটে পকেটে। এইসব পরিচয়পত্রের শুরু হয় আরাধ্য দলের দেবদেবীদের নাম দিয়ে। শ্রী শ্রী রামকৃষ্ণায় নমো, নটনাথায় নমো, এইসব নামেই শুরু হয় তাদের সেই পরিচয়পত্র। অভিনেতা অভিনেত্রীদের নামের পাশে থাকতো বিচিত্র সমস্ত বিশেষণ: নটশেখর, বাণী বিনোদ, সুদর্শন নট, কেউ বা যাত্রার যুগসূর্য, কেউ বা নটসম্রাট, নটসূর্য, শক্তিমান, নটনাট্যকার, রূপদক্ষ, সঙ্গীত সুধাকর, মায়াকণ্ঠী, মমতাময়ী, কোকিলকণ্ঠী, সুদর্শনা, রূপবহ্নী, আরও কত কী। শিশু অভিনেতাদের উল্লেখ করা হয় মাস্টার বলে। এছাড়াও পরিচয়পত্রে হারমোনিয়াম, ক্ল্যারিওনেট, কর্নেট, অ্যালথর্ন, বাঁশের বাঁশি, সঙ্গত, মন্দিরা, বেহালা প্রভৃতি যন্ত্রীসঙ্গের নাম। পরিচয়পত্রে ম্যানেজার, তত্ত্বাবধায়ক, নাট্য পরিচালক, সুপারভাইজার প্রভৃতি পদস্থ ব্যক্তিদেরও নাম ছাপা থাকে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের ছবি এবং নাম। আচার্য পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, আবির্ভাবকালে যখন যাত্রা অভিনয়ের পুরাতন ধারা অক্ষুণ্ণ ছিল, তখনই তিনি তার অভিনয় ধারা পাল্টে নতুন রীতির সূচনা করেছিলেন। পুরাতন স্মৃতি রোমন্থন করে আচার্য পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 22 বছর বয়সে যাত্রায় এসেছিলাম। 8 থেকে 9 বছর একটানা আসরের পর আসরে, মাইলের পর মাইল হেঁটে, গরুর গাড়িতে ঝাঁকুনি খেতে খেতে অভিনয় করতে গিয়েছি। সর্বাঙ্গে টনটনে ব্যথা নিয়ে অভিনয় করেছি। স্বর প্রক্ষেপণ, অভিব্যক্তি, উচ্চারণ দিয়ে মানুষের হৃদয় জয় করেছি। মাইক ঠাইক ছিল না, অথচ কয়েক হাজার দর্শকের শেষ লোকটি পর্যন্ত অভিনয় উপভোগ করেছেন। গ্রীষ্মের খরতাপে পুড়তে পুড়তে আসরে পৌঁছেছি যথাসময়ে। ঠিক সময়ে আসরে হাজির হয়েছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। আমাদের আমলে আমরা দলে যখন থাকতাম, একান্নবর্তী পরিবারের মতো থাকতাম। এইভাবেই বাগদেবীর যাত্রা নামের পাদুকা মাথায় করে আমরাই সর্বাধুনিক যুগের আলোয় পৌঁছে দিয়েছি। পূর্ণেন্দুবাবু আরও বলেছেন, যাত্রার গর্ভ থেকেই যে থিয়েটার ও সিনেমার জন্ম, বর্তমানে সেই থিয়েটার আর সিনেমার করুণাতেই যাত্রার বেঁচে থাকা চলছে। এসব না যাত্রা, না থিয়েটার, না সিনেমা, না ম্যাজিক, এর কোনোটাকেই পুরোপুরি যাত্রায় যদি লাগানো যেত তাহলেও কিছু একটা বোঝা যেত। যাত্রা নামে যেটা চলছে তা যদি স্বতন্ত্র না হয় তাহলে কিন্তু বাঁচবে না। দেশের সর্বস্তরের উন্নতির সঙ্গে কলকাতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের উন্নতি যেমন হয়েছে, তেমনি কোথায় যেন আজকের সংস্কৃতির ধারক বাহকেরা অনায়াসে হয়ে পড়েছেন আত্মকেন্দ্রিক। কেবল টিভি, দূরদর্শনের কল্যাণে এক শ্রেণীর মানুষ যতই কর্মযজ্ঞ করুন না কেন, এদেশের কিছু মানুষ আজও যাত্রার মধ্যেই খুঁজে পান তাদের আনন্দের শেষ রসদ। কিন্তু যাত্রার প্রতি আমাদের দায়বদ্ধতা কমে গেছে, তাই সেভাবে
যাত্রার জনপ্রিয়তাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারছি না।